ইউনূসের সাথে আরেকটা চরিত্রের খুব ভালো একটা মিল পেয়েছি। আমি কালকে ওই ফুটেজটা দেখলাম, জিন্না যখন কার্জন হলে গিয়ে বলছিল, উই ডোন্ট টেক দ্য রাইট ডিসিশন, না আই ডোন্ট টেক দ্য রাইট ডিসিশন, আই মেক ডিসিশন দেন আই মেক দ্যাম রাইট। ইউনূস হচ্ছে এইটা, এই জিনিসটা ইউনূস তার কিচ্ছু যায় আসে না, যা ইচ্ছা সে করছে, সে এইটাকেই রাইট ডিসিশন, এইটাই রাইট, এই অ্যাটিটিউডটা জিন্নার পুরোপুরি একটা ছায়া, যেটা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন ইউনূসের কথা শুনে আমেরিকায় আমি জিয়াকে দেখছি। যেহেতু নেত্রীর পক্ষের কেউ সেখানে উপস্থিত ছিলেন না, করে তার লকার খুললেন এবং লকার খুলে এখন হাবি যাবে আবজাব কিছু একটা বের করে দিচ্ছেন যেগুলো তার গয়না, তাই না? লকার আইন, এই ঘটনার পরে মানুষ কোন ভরসায় তার গয়নাটা, কোনো নিরাপত্তা নেই, আপনার লকারের নিরাপত্তা নেই। এখন থেকে কোনো মানুষই, আমার বউয়েরও কিন্তু ব্যাংকের নাম বলবো না, একটা লকারে রেখে আসা হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু কোনো মানুষই এই বিশ্বাস হারিয়ে ফেলবে কিন্তু ব্যাংকারের লকারে কোনো কিছু রাখতে। এই ঘটনার পরে আরেকটা বিষয় বলি, 2007 সালে যে 2007 সালের নির্বাচনী যে ইশতেহার, সেখানে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে নেত্রীর, সেই সম্পদ বিবরণীতে এগুলোর সবকিছু আছে। এবং আরেকটা বিষয়, উনি এই সম্পদের এই গয়নার ট্যাক্স দেন, উনার যে গয়না আছে তার ট্যাক্স দেন এবং উনি জাকাত দেন। এবং আমরা যখন ট্যাক্স দেই এবং জাকাত দেই, সেটা কিন্তু গয়না যখন কেনা হয়েছে সেই সাল ধরে, যেমন আমি আমার মায়ের কাছ থেকে যে গয়না পেয়েছি, আমি আমার দাদির কাছ থেকে যে গয়না পেয়েছি, সেটাও কিন্তু, কারণ আমি তো দাম জানি না ওই গয়নাটা কোন দামে কেনা হয়েছিল। যেমন 1956 সালে ভরি ছিল 90 টাকা থেকে 110 টাকা। আচ্ছা, নেত্রী যখন বিয়ে হয়েছে 63 সালে, রাইট? হ্যাঁ, তখন ছিল 126 থেকে 130 টাকা, সরি 67 সালে, 1967 সালে বিয়ে হয়েছে, তখন 126 থেকে 130 টাকা ছিল গয়নার ভরি। তো ওনার বিয়ের সময় নিশ্চয়ই উনি অনেক গয়না গিফট পেয়েছেন, উপহার পেয়েছেন, তো সেই সময় ধরে উনি জাকাত দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন। তাহলে এই প্রসঙ্গটা আসছে কেন? একটা হচ্ছে আলী রিয়াজের বিষয়টাও হতে পারে, এটা তো অবশ্যই, মানে কোন পত্রিকাতে আমরা যখন রিপা, অতন্দ্রিলা রিপা এরকম নাম, উনার ভিডিওটা আমরা দেখেছি, সেটা কোনো পত্রিকায় আসেনি, স্বাধীন ভাইও বললেন। অথচ এটাকে যখন মানে চারিত্রিক সনদ দেয়া হচ্ছে, সেটা কিন্তু চিফ অ্যাডভাইজারের যে ভেরিফাইড পেজ, অফিসিয়াল যে পেজ, যেখান থেকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আমরা পাই, সেখানে আমরা সেটা দেখেছি। এবং সেটা দেওয়ার পর থেকেই পত্রিকাগুলোতে এই নিউজগুলো ছাপাচ্ছে। তাহলে পত্রিকাগুলো আগে দেখেনি যে এরকম একজন নারী, তিনি ভিডিও বার্তায় তার মানে বিরুদ্ধে যে অনাচার করা হয়েছে, ভ্রূণ হত্যা করা হয়েছে, সে অভিযোগ এনেছেন, সেটা আপনারা ছাপান নাই, সেটা আপনারা হাইলাইটস করেন, আপনারা নিয়ে এসেছেন যখন সে বলছে যে এই নারীকে আমরা চিনি না। আর আলী রিয়াজের বিরুদ্ধে এরকম অভিযোগ তো নতুন না। এবং বস্তির বিষয়টা আসি, করাইল বস্তিতে ফুলের মতো একটা পবিত্র চরিত্রের মানুষের হাতে আমাদের সংবিধান, জুলাই সনদ, এরকম নানা কিছু বলা হচ্ছে, কিন্তু কাঁঠাল গাছে সবাই আম চাচ্ছে কিন্তু। হ্যাঁ, এবং এটা ঠিক। আরেকটা হচ্ছে করাইল বস্তি, দেখেন করাইল বস্তিতে যেভাবে মানুষ পুড়ে সমস্ত কিছু, যার সহায় সম্বল যা কিছু ছিল পুড়ে ছারখার হয়ে গেল। সেটা আমরা কয়েকজনের বক্তব্য দেখছিলাম যে আমরা সব ভয় পাই না, হ্যাঁ আমরা আওয়ামী লীগ করি না, কিন্তু ঘটনা হলো যে শেখ হাসিনা থাকতে হেলিকপ্টারে করে, আগে যখন এরকম ঘটেছে হেলিকপ্টারে করে পানি দেওয়া হয়েছে, থাকলে আমাদের বাড়ি ঘর পুড়ে যেত না। এবং এটাও কিন্তু অনেকে আশঙ্কা করছে যে এই করাইল বস্তিটা আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া না হলে, আমি আপনাকে সামান্য একটু ইন্টারাপ্ট করি, এই করাইল বস্তিটা দুপুরে কিন্তু উকিল নোটিশ দেওয়া হয়েছে, রাতে আগুন লাগানো হয়েছে। এই দুপুরে যখন উকিল নোটিশ দেওয়া হয়, তার আগে কিন্তু এই হাইটেক পার্ক নির্মাণের তাগিদ জানিয়েছেন আলমাস কবির, রাইট? হ্যাঁ, সেটা আমরা দেখেছি। হ্যাঁ, তারপরে উকিল নোটিশটা দেওয়া হয়েছে দুপুরে, রাতে আগুন। এবং সেটাই যে আগুন জ্বলছে, আপনি নিভাচ্ছেন না, আগুন জ্বলছে, আমরা তো সরকারের পক্ষ থেকে তৎপরতা দেখবো সে আগুন নেভানো, সেগুনটা আপনি নেভালেন না কেন? তার মানে কি এখানে কিছু একটা আছে। এবং আপনি যদি মনে করেন যে সেখানে আপনি হাইটেক পার্ক করবেন, আপনি বস্তি চান না, প্রথমত যে এইসব কাজের এখতিয়ার ইউনূস সরকারের আছে কিনা, সে থাকবে কয়দিন, সে কেন এগুলো করবে?
এবং যদি নির্বাচিত সরকার মনে করে যে না আমি এখানে হাইটেক পার্ক করবো বা কিছু একটা করবো, সে করলে কি করতে হবে, আগে ওই বস্তিতে যারা বসবাস করেন তাদেরকে পুনর্বাসন করতে হবে, রাইট? পুনর্বাসন করে তারপর যদি আপনি অধিগ্রহণ মনে করেন, দেশের প্রয়োজনে কিছু কাজ করতে চান, আপনি করতে পারেন। কিন্তু এগুলোর কোনো কিছুর এখতিয়ার এই অন্তর্বর্তী নামের অবৈধ সরকার না। এই যে বন্দরগুলো দেয়া হচ্ছে এইসব ব্যাপারে, তার আগ্রহ বন্দরে, তার আগ্রহ এইসব ব্যাপারে। কিন্তু না, আমরা তো সেটাই বলি যে ওনাকে আসলে পাঠানোই হয়েছে তো এগুলো করানোর জন্য। ওনাকে পাঠানো হয়েছে কেন? এক্স্যাক্টলি। কিন্তু ইউনূসের কোনো এখতিয়ার নেই এই যে বন্দরগুলো দেয়া। 200 কোটি টাকা কি ওরা দিয়েছে, কমিশন দিয়েছে, এটা ইউনূস খেয়েছে। 30 বছরের জন্য কর মওকুফ। 200 কোটি টাকা তো 1 বছরের হয় না, আর 29 বছর তো বাকি থাকলো। ইউনূসের এখতিয়ারে নেই, এই করিল কিচ্ছু তো নেই। সেটাই, আপনি তো আসছেন, আপনি যদি অন্তর্বর্তী সরকার হন, আপনি একদম রুটিন ওয়ার্ক যেগুলো আপনি সেগুলো করবেন, এর বাইরে তো আপনার একটা কাজও করবার কথা না। আপনি আসছেন এইটুকু সময়ের জন্য, আপনি কি করে এত বড় বড় সময়ের জন্য তাড়াহুড়ো করে মানুষের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করে, এই যে 17 তারিখ 13 তারিখ যেদিন শেখ হাসিনার রায়, ওই দিন তাড়াহুড়ো করে সাইন করা হয়ে যাচ্ছে, কারণ মানুষের মনোযোগ থাকবে এইদিকে, ওইদিকে কাজটা সেরে ফেলবে, অন্যদিকে চলে যাচ্ছে। রায়টা লাইভ সম্প্রচার করছে, বন্দরটা করতেছে গোপনে। তাই না, আপনি দেখেন যে যে কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এখন ব্যাপক অভিযোগ আমরা দেখতে পাচ্ছি পত্র পত্রিকাতে বিভিন্ন জায়গায়, যে তাদের নামে কিন্তু একটা নামে হচ্ছে জিবুতি, একটা যে আফ্রিকান যে একটা কান্ট্রি, তারা পরবর্তীতে 3 বছর পরে তাদের চুক্তি বাতিল করার জন্য এই কোম্পানির পক্ষ থেকে সেই সরকারের বিরুদ্ধে কয়েকশো মিলিয়ন ডলারের একটা জরিমানা করা হয়েছিল, এবং সে জরিমানা তারা দিতে বাধ্য হয়েছে। আবার আরেকটা কান্ট্রি দেখেছি যে এই কোম্পানির বিরুদ্ধে তারা আবার একটা এলিগেশন নিয়ে এসেছে, এবং ঘুষের একটা ছিল, সেখানেও এরকম কয়েকশো 500 সামথিং এরকম মিলিয়ন ডলারের একটা অভিযোগ আছে। এরকম কিন্তু নানা ধরনের অভিযোগে অভিযুক্ত এইসব কোম্পানি, এবং এইসব কোম্পানির এই কাজে আসলে কতটা তারা করতে পারছে বা তাদের আসলে সামর্থ্য আছে কিনা, এইটার জন্য আপনাকে কি করতে হবে, রিলেটেড যারা বিশেষজ্ঞ যারা এই বিষয়গুলো ভালো বোঝে, এটা নিশ্চয়ই আলী রিয়াজের কাজ না, এটা নিশ্চয়ই মোহাম্মদ ইউনূসের কাজ না, তো তাদেরকে এনে যাচাই বাছাই করবেন না। এবং আপনি তো উন্মুক্ত দরপত্র করেন নাই যে 20টা 30টা আসছে আপনি সেখান থেকে একটা পিক করেছেন, তা কিন্তু করেন নাই। তার মানে কি কোন সমঝোতার ভিত্তিতে আপনি তাদেরকে বন্দরটা দিয়ে দিলেন? কোন সমঝোতার ভিত্তিতে? তাও গোপনে মানুষ জানে না, এটা জানানো হবে না, অন্য আরেকটা ক্ষেত্র তৈরি করে। একদম একদম। এবং আপনি যেই বন্দর দিচ্ছেন 30 বছরের জন্য, তাদের সামর্থ্য কতটুকু সেটা আপনি যাচাই বাছাই করতে তো আপনার সময় লাগবে কতদিন, আর তো অল্প সময়ের ভিতরে আপনি কি করে এগুলো দিয়ে দিলেন? তার মানে কি এগুলো দেওয়ার জন্য আপনি ক্ষমতা এসেছেন, এবং এইগুলোই সংশ্লিষ্ট কান্ট্রিগুলো এই কারণে চুপ। এই কারণে তাদেরকে যে 5 বছর 10 বছর 50 বছর যে থাকার কথা বলছে, কারণ অনির্বাচিত সরকার থাকলে এই ধরনের সুবিধা সেই কান্ট্রি থেকে নেওয়া খুব ইজি। তো সেই সব কান্ট্রি লাভবান হচ্ছে, তারা তো চুপ থাকবেই। এদেরকে আবার সার্টিফিকেট দিচ্ছে হচ্ছে সার্জিস, যে বন্দর দিলে যদি দেশের ভালো হয় কিন্তু তো সমস্যা নাই। কারণটা কি, সার্জিস নাহিদ যারা কিছু আছে তাদের এপিএস রা 300 কোটি 400 কোটি 500 কোটি 600 কোটি এগুলো হচ্ছে আমরা দেখছি, মানে আমাদের জানা যেগুলো সংবাদপত্রে আসছে, এই কোটি টাকা তারা লেনদেন ঘুষ করছেন। তাহলে এই সার্জিসটা কত টাকা ইনকাম করছে? আর এক হান্নান মাসুদের দিকে তাকান। হান্নান মাসুদ প্রথম যখন আসছে তখন বলছে তাদের গ্রামের মধ্যে সবচাইতে দরিদ্র, বা তার চেহারাও সেটাই বলে যে দরিদ্রতম, টিউশনি করে মাসে 70-80 হাজার টাকা পেত টিউশনি করে, এবং তার ইংরেজি পড়ায়। হ্যাঁ, সে ইংরেজি আমরা শুনেছি। যাই হোক, আমরা সে ভয়ঙ্কর 70-80 টাকা ইনকাম করলে এখন এই কদিনের ভেতরেই তো 70-80 হাজার টাকা ইনকাম কি 5ই আগস্টের পর থেকে করতে শুরু করেছে? সেটাও যদি আপনি হিসাব করেন, ধরলাম আমি 70-80 হাজার টাকা ইনকাম করে 80 হাজার টাকা ধরলাম তার সর্বোচ্চ, তার নিজের খরচ বাদ দিয়ে তার বাড়িতে এখন যে সবচেয়ে বড় বাড়ি এবং কয়েকটা পুকুর করে ফেললেন এই কদিনের ভেতরে, এবং যে সে গাড়িতে চলাফেরাটা করছেন, এই গাড়িটা কি আসলে 70-80 হাজার টাকা 14 মাসে ইনকাম করে এটা সম্ভব কিনা? আরেকটা ইনফরমেশন দেয়, সিডনিতে আছেন তো বাড়ি ভাই, ফারুকি অলরেডি সিডনিতে 12 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনেছে, কারণ তাদের তো সেফ এক্সিট তো মানে দেশে তো আর থাকতে পারবে না,
কোনোভাবে পালাবে। এর মধ্যে ফারুকি কিন্তু বার্সেলোনার ছিল, আমি জানার পরে বার্সেলোনার ছাত্রলীগের যারা ছিল, আমাদের মুজিব সৈনিক যারা ছিল, জানিয়েছিলাম হোটেল থেকে পালিয়ে ওরা খুঁজেছে, বার্সেলোনাতে পায় নাই। পরে জানলাম যে প্যারিসে আসছে। প্যারিসের আমাদের সৈনিক যারা আছে, আমাদের ভাই বোন যারা আছে, জানিয়েছিলাম প্যারিসে ওরা খুঁজে পায় না, ওখান থেকে পালাইছে। তো এইটা ছিল তার একটা এক্সপেরিমেন্ট যে ইউরোপের কোনো দেশে থাকতে পারবে কিনা। তখনও সে সিডনিতে বাড়ি কিনে নাই। পরে দেখছে না, ইউরোপ আমেরিকা কোনোভাবে তার সম্ভব না, দেশে তো থাকতে পারবে না, এরপর পালাতে হবে। কোনোভাবে ইউরোপ আমেরিকায় সম্ভব না। শেষ পর্যন্ত তার ছোট ভাই থাকে ইয়েতে, সিডনিতে, আর ওই পিনাকির যে এই যে ভাতিজা একটা থাকে শুভজিৎ, ওদের মাধ্যমে সে এই সিডনিতে অলরেডি একটা বাড়ি কিনে ফেলেছে। আমাদের এখানে তো তত্ত্বাবধায়ক সরকারের 3-4 মাসের জন্য বিভিন্ন সময় এসেছে। এর আগে কিন্তু কোনোদিন কোনো গভর্নমেন্টের কোনো উপদেষ্টার বিরুদ্ধে এইসব শোনা যায় না, কিন্তু এই প্রথম কিন্তু এই জিনিসটা আশিক নজরের কথা শোনা যাচ্ছে, অমুকের কথা না শোনা যাচ্ছে, সেটা এটা কিন্তু শোনা যায় না। সে কুরাইল বস্তির কথাটা দেখেন, ছোটবেলায় এগুলা হিন্দি সিনেমায় দেখতাম, এখন কিন্তু বর্তমানে হিন্দি সিনেমায় এই সাবজেক্ট গুলো আর আসে না। ওই যে বস্তি পুরানো বানানোর জন্য, ওই যে হাইটেক পার্ক, তারপরে আপনার ধরেন হাই রেজ বিল্ডিং বানানোর জন্য, এগুলা অহরহ হিন্দি সিনেমায় থাকতো। ভিলেনরা এগুলা করছে কোনো বিদেশি কোম্পানির সাথে, তারপরে হিরো গিয়ে এই করছে সেই করছে। এই সাবজেক্ট, এই গল্পগুলো, এই ফর্মের গল্পগুলো এখন আর হিন্দি সিনেমায় নাই। এই ইউনুস বাস্তবে নিয়ে আসছে বাংলাদেশে। রোমা, জয় বিবিসিকে একটা ইন্টারভিউতে বলেছেন, সজীবের জয়, যে আমরা যাতে নির্বাচন করতে না পারি এর জন্য এইসব রায় দেওয়া হচ্ছে। উনি ইন্টারভিউ গুলো দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এর জন্য বিষয়টা এসছে। পুতুল তো কোনোদিন বাংলাদেশে কোনো পর্যায়ে কোন রাজনৈতিক আলোচনায় ছিলেন না, অটিজম নিয়ে কাজ করেন, বিশ্ব স্বাস্থ্য কাজ করেন। পুতুলকেও যখন নিয়ে আসা হয়, আগামীতে বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করে দেখেন আপনি। 1975 সালে শিশু রাসেলকেও কিন্তু হত্যা করা হয়েছিল, শেখ রাসেলকে। বোঝেন না, ওনারা তো বোঝে যে এই পরিবার জিন তো কথা বলে, রক্ত কথা বলে, এবং রক্ত কথা বলেছে, যার ফলে সে 81 সালে একদম সাধারণ গৃহবধূর জীবন যাপন করা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমস্ত কিছু ছেড়ে ওই ছোট ছোট দুটো বাচ্চা, তারা কিন্তু মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে পরে আপনার ডর্মে রেখে এই যে উনি দেশের জন্য ছুটে আসলেন, তার মানে কি সেই আশঙ্কা থেকেই যে কোনো না কোনো ভাবে নেত্রীর যে বয়স, একটা সময় হয়তো উনি মানে প্রাকৃতিক ভাবেই তো থাকবেন না, এটা স্বাভাবিক, আমরা কেউ থাকবো না। তো তখনও যারা আছেন, এবং আপনি সাইমা ওয়াজেদ পুতুল বলেন, সজীব ওয়াজেদ জয় বলেন, তাদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বাংলাদেশের প্রতি কি পরিমাণ মমত্ববোধ, এবং তারা কি পরিমাণ কোয়ালিফাইড মানে দেশটাকে লিড করার জন্য। আর তো কিছু প্রয়োজন নেই। এবং এর পাশাপাশি যদি অন্য মানে এই বয়সী রাজনীতিবিদ বা রাজনীতি করতে চান, আমি তুলনা করতে চাই না, তারেক রহমানের কথাই যদি আপনি বলেন, ওনাদের যদি একটু সিনিয়র, তাহলে আপনি দেখেন, আপনি তুলনাতে কোনোভাবেই আপনি একই পাল্লায় আসলে মাপতে পারবেন না। মানে এরা তো বিদেশে কাজ করে খাওয়ার সঙ্গতি রাখে তাদের। হ্যাঁ, পৃথিবীর যে কোনো জায়গায় ওনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা আমি ধরেন এটাও যদি আমি বাদ দিই, ওনার যে দেশত্ববোধ, দেশপ্রেম, এবং 5ই আগস্টের পরে আমি তো সজীব ওয়াজেদ জয়কে মানে দেখছি আরো যে উনি কি পরিমাণ পরিশ্রম করছেন, দিনান্ত পরিশ্রম করছেন বাংলাদেশটাকে শত্রু মুক্ত করবার জন্য, মানে পরিপূর্ণ স্বাধীনতা আনার জন্য। তো ওনার যার ফলে এই কোয়ালিফিকেশনকে তাদের ভয়, এই দেশপ্রেমকে তাদের ভয়, যার ফলে তাদেরকেও একটা কালিমা লেপন করবার, আসলে ইউনুস নিজে বুঝতে পারছে তো তার অবস্থা খুবই খারাপ। উনি অনেক মানে আমার কাছে মনে হয় যে চাইল্ডিশ আচরণ করছেন, মানে এতই বালখিল্য আচরণ করছেন যেটা খুব ম্যাচিউরড মানুষের কাজ না। মানে এত বেশি ভুল এত অল্প সময়ের ভিতরে কেউ করতে পারে, এটাও ওনাকে না দেখলে আসলে বিশ্বাস করতাম না। মানে ওনার যে অপরাধ, সেগুলোকে আমার কাছে ভুল মনে হচ্ছে এই কারণে
কারণ সচেতন মানুষ, সচেতন ভাবে একটা মানুষ এত অপরাধ করতে পারে, এটা আমার কাছে মানে অবিশ্বাস্য। এবং এতটা লোভী হতে পারে একটা মানুষ, মানে ক্ষমতা দখলের কয়েকদিনের ভেতরে উনি কি করলেন, উনার 666 কোটি টাকার কর মকুফ থেকে শুরু করে যত 666 না রোমা, আপনাকে একটু দেই, এটা আমিও জানতাম। 666 অল টুগেদার হচ্ছে 1100 কত, এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, আমি এটা লিখে জানাতে পারবো। 666 ছিল শুধু ওইটার, আরো সব মিলিয়ে 1100 উপরে, 1100 কোটির উপরে এটা কর মওকুফ। গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন, তারপরে ওই যে মানব সম্পদ পাচারি বলবো, যেটা শ্রমিক এইটা হচ্ছে গ্রামীণ থেকে, মানে এইসব সবকিছু গ্রামীণ থেকে খারিজ, কেস আদালতে কেস খারিজ। আমার প্রশ্ন হচ্ছে, এখন একটা প্রশ্ন করতে চাই, তারেক জিয়া মা অসুস্থ, আল্লাহ না করুক উনি বয়স্ক, দুইবারের প্রাইম মিনিস্টার, উনি বাংলাদেশে হসপিটালে, তারেক জিয়া যাচ্ছেন না কেন? এত সৌহার্দ্যপূর্ণ ইউনুস তারেক জিয়ার সাথে মিটিং করতে লন্ডন চলে আসলো, বসলেন, তারেক জিয়া মায়ের পাশে যাচ্ছেন না কেন? ইউনুসকে কেন ভয় পাচ্ছেন? আর ইউনুস যেটা করছে এটা চুরি না, তার হচ্ছে দেশকে ধ্বংস করা আর মুক্তিযুদ্ধকে মুছে ফেলা। না, কিন্তু খুবই লোভী, মানে এতই বেশি লোভী যে এটা খুবই মানে অবিশ্বাস্য লাগে না যে আপনার লোভ মানে কোন পর্যায়ে থাকে। আপনি দেখেন গ্রামীণ ব্যাংক, সরি আমি আরেকটা কথা বলতে চাই, ইউনুসের সাথে আরেকটা চরিত্রের খুব ভালো একটা মিল পেয়েছি। আমি কালকে ওই ফুটেজটা দেখলাম, জিন্না যখন কার্জন হলে গিয়ে বলছিল, উই ডোন্ট টেক দ্য রাইট ডিসিশন, না আই ডোন্ট টেক দ্য রাইট ডিসিশন, আই মেক ডিসিশন দেন আই মেক দেম রাইট। ইউনুস হচ্ছে এই জিনিসটা, ইউনুস তার কিচ্ছু যায় আসে না, যা ইচ্ছা সে করছে, সে এইটাকেই রাইট ডিসিশন, এইটাই রাইট, এই অ্যাটিটিউডটা জিন্নার পুরোপুরি একটা ছায়া, যেটা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন ইউনুসের কথা শুনে আমেরিকায়, আমি জিয়াকে দেখছি, আমি ইউনুসকে ওই জিন্নার এই কথাটা শুনে দেখলাম, আমি তো জিন্নাকে দেখছি ইউনুসের মধ্যে। এবং আমরা জানি যে গ্রামীণ ব্যাংকের মালিকানা হচ্ছে 1,05,00,000 ভূমিহীন নারী, রাইট? এবং এই গ্রামীণ ব্যাংক থেকে 54টি প্রতিষ্ঠান হয়েছে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাকালে সরকারের শেয়ার ছিল 60 ভাগ, সেটা 86 সালে রিস্ট্রাকচার করে 75 ভাগ গ্রামীণ নিয়ে নেয়। মানে আস্তে আস্তে দেখেন 2010 সালের 31 ডিসেম্বর পুনরায় আবার সেই রিস্ট্রাকচার করে 3.2 নেয়, সরকারের শতাংশে পরিণত হলো। গ্রামীণের হলো 96.71। তাহলে গ্রামীণের এই 96.71% মালিকানা 1,05,00,000 ভূমিহীন নারী। তাহলে এই টাকা যে বেনিফিট পাচ্ছে, যে পরিমাণ সম্পদ এখন গ্রামীণের, সেটা যদি আপনি ডিস্ট্রিবিউট করে দেন 1,06,00,000 ভূমিহীন নারীর ভেতরে, 5,00,000 ভূমিহীন নারীর ভেতরে, বাংলাদেশে কি দারিদ্র থাকার কথা? কিভাবে থাকার কথা না। প্লাস এই গ্রামীণ ব্যাংকের 29 সাল পর্যন্ত ইউনুস ক্ষমতা দখল করার পরে কর মওকুফ করে দিয়েছে, কোনো কর দিতে হচ্ছে না। একটা অন্য প্রসঙ্গে আসি, আপনাকেও সতর্ক করা হয়েছে। তাজুল আজকে বলেছেন 24-এর গণঅভ্যুত্থান যেটা তারা বলেন, সেটাকে যদি আপনি তথাকথিত বা সকল্ড বলেন, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহের সামিল অপরাধ হবে। না, এইটা তো যেটা 24-এর যে এটা আন্দোলন না, এটা তো হচ্ছে সন্ত্রাস। এইটা ছাত্র জনতার ছিল না, ধোকা দিয়ে মেটিকুলাস প্ল্যান ইউনুসের, এইটা ছাত্র জনতার আন্দোলনের নামে রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রযন্ত্রকে বিকল করে সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার পতন, রাষ্ট্রের ক্ষমতা দখল। এটা তো অফকোর্স রাষ্ট্রদ্রোহিতা। এটা কোনো আন্দোলন ছিল না, এটা মোটেই ছিল না। এখানে ছাত্রও ছিল না, জনতাও ছিল না। এটা জাতিকে ধোঁকা দিয়ে তাদেরকে বলছেন রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে, আর তারা আপনাকে শাসাচ্ছে। আপনি যদি সকল বলেন, আপনার খবর আছে। আমার তো খবর আগেই তারা করে ফেলেছে, বুঝছেন, খবর আছে। মানে এইটা তারা অনেক ধরনের ওয়ার্নিং থ্রেট পাই যে কোনো জায়গায় সব জায়গায় দৌড়ের উপরে রাখবে। তা আমি বললাম, তা আমি তো কোনো জায়গায় বেশিক্ষণ বসে থাকি না, আমি এমনিই দৌড়ের উপরে থাকি। আরেকটা বিষয় আপনার কাছে
তাই আপনি যেহেতু এটা নিয়ে খুব অনলাইনে খুব অ্যাক্টিভ একটা মানুষ, অ্যাডভোকেট যেটা পান না বীর জি। মুক্তিযোদ্ধা, তিনি জি। আজকে অনলাইনে এসে নিজেকে প্রত্যাহার করেছেন যে সবাই সবাই ক্ষুব্ধ হয়েছে এবং হ্যাঁ, উনি আর লড়বেন না, উনি আর লড়বেন না। উনি আদালত থেকে যেহেতু ফোন করেন না, হুম। বলছেন এই মামলায় লড়বেন না। এ নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি আমরা। আমি বাড়ি ভাই প্রথমেই বলবো, আজকে লাইভে আমি ওনার লাইভ দেখি না, ওনাকে আমি এখন আই ক্যান টেক হিম এনিমোর, আমি মানে সহ্য করতে পারি না। তো আমি লোকজন আমাকে ফুটেজ লাইভের লিংক পাঠিয়েছে, সারমর্ম যেটা বুঝলাম, বিবিসির ওই যে নিউজ পোর্টালেও আমি দেখলাম, বিবিসি বাংলা নিউজ ওরাও ইয়ে করেছে যে উনি যেহেতু শেখ হাসিনা যোগাযোগ করেন নাই, উনি আর শেখ হাসিনার পক্ষে লড়বেন না। তো আমি শুধু বিবিসি নিউজ পোর্টালের ওইখানে একটা কমেন্টও দিয়েছি যে আপনাকে কে বলছিল লড়তে, আর কে এখন প্রথমত বলছিল কে? এই লোকটা, আমি যদি এইটুকু বলি যে এইটা কেন, এইটা তো আমি উনার যেই দিনই শুনলাম যে শেখ হাসিনার পক্ষে উনি লড়বেন, ওই দিনই আমি লিখেও ছিলাম যে এটা হচ্ছে এই মেটিকুলাস প্ল্যানের আরেকটা ডিজাইন। কারণ গত রায়টা যেটা দিয়েছে, বাদী পক্ষ জামাত, আসামি পক্ষের আইনজীবী জামাত, কোর্ট জামাত, প্রসিকিউটর জামাত, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জঙ্গি ইউনূসও জামাত, সবই জামাত। জামাত ছাড়া ওখানে ইভেন বিএনপিও নাই, কেউ নাই, সব জামাতের এভরিথিং, যেটা শেখ হাসিনার ফাঁসির হাস্যকর একটা রায়। তো এইটা বললাম, এইটাকে একটু আইওয়াশ করার জন্য, একটু গুরুত্ব বাড়ানোর জন্য তারা এইবার এই ইউনূস জঙ্গি দখলদার এই জেডাই পান্নাকে পুতুল হিসাবে নিয়েছে। উনি স্বঘোষিত ইয়ে হয়ে গেলেন ডিফেন্স লয়ার। ওই সময় আমি লিখেছিলাম যে আপনাকে তো শেখ হাসিনা যোগাযোগ করেন নাই, নিয়োগও দেন নাই, তা আপনি কেন? আমি লাইভও একটা ছোট্ট একটা রিলও বানিয়েছিলাম, ভিডিও ক্লিপস, যে এইখানে আপনি গত 15ই অগাস্ট আপনি আপনার ভেরিফাইড ফেসবুক পেজে আপনি লিখলেন যে আমি আরেকজন কে যেন ছিল, ওনাকে নিয়ে উনি বঙ্গ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে 32 নম্বরে যাবে 15ই অগাস্ট, উনি বলল। আমি বিশ্বাস করেন ব্যক্তিগতভাবে এত উজ্জীবিত হয়েছিলাম, মানে এত ভালো লাগলো, আমি ওনার এই স্ট্যাটাসটা শেয়ার করলাম, এই জেডাই খান পান্নার। শেয়ার করার সাথে সাথে লোকজন আমাকে জানাতে শুরু করলো, ভাইয়া এটা অলরেডি উনি সরিয়ে ফেলেছে, এইটা উনি মিথ্যা বানোয়াট, উনি আবার অস্বীকার করছে উনি নিজে লেখে নাই, ওনার নিজের লেখা ছিল, আমার কাছে এখনো স্ক্রিনশট আছে, এই আছে। এই উস্কানি দিয়ে উনি বললেন, এখানে আমরা কি দেখলাম, একজন সাধারণ মহিলা গিয়ে লাঞ্ছিত হলো, একজন রিক্সাওয়ালা গেল ফুল দিতে, তার এই রিক্সা চালিয়ে যে টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে। আর ফুল কত এক্সপেন্সিভ, ফুল কিন্তু সস্তা না। একটা যেই ফুলটা কিনেছে রিক্সাওয়ালা, তার 2 বেলা হয়তো ভাত খাইতে পারতো এটা দিয়ে। সে ফুল দিতে গিয়ে তাকে গ্রেফতার করা হলো, তারে হত্যা মামলার আসামি করা হলো, পরে চাপে পড়ে কি কারণে পরের দিন অবশ্য তাকে খালাস দেয়া হলো, কিন্তু খালাস মুসলেকা দিয়ে তারে এখন ইয়ের মধ্যে রাখা হচ্ছে, ওয়াচডগ ইয়ে রাখা হচ্ছে। এইটা হলো প্রথম ধাপটা জেডাই খান পান্নার উস্কানিমূলক। তখন থেকে ওনার প্রতি আমার সন্দেহটা বাড়ছিল। সেকেন্ডটা হলো কি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, উনি একটা সভা ডাকলো, সভা ডেকে এইখানে লতিফ সিদ্দিকী সহ ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন, একজন সাংবাদিক। 71 মঞ্চতে, 71 মঞ্চতে ফুল দেয়াটাই, এই ফুল দেওয়ার কথাও ছিল 15ই অগাস্ট জাতির পিতার প্রতি। উনি পরে গেল না, বললো উনি এটা করে নাই, উনি লিখে নাই, মানুষকে, নিরীহ মানুষকে বাঁচালো। সেকেন্ড ইয়ে হচ্ছে এই 71 মঞ্চ থেকে আবার রিপোর্টার্স ইউনিটিতে এই যে সভাটা, এই সভায় যখন মব সন্ত্রাসীরা গিয়ে ঢুকে মানুষকে অপদস্থ করছে, লাঞ্ছিত করছে, ভার্বালি গালাগালি করছে, শারীরিকভাবে নির্যাতন করছে, পুলিশ আসলো, এসে এই মব সন্ত্রাসীদেরকে না ধরে এই গেস্ট অতিথিদেরকে অ্যারেস্ট করলো। প্রথমে পুলিশ জানালো কি যে না, আমরা ওনাদেরকে অ্যারেস্ট করি নাই, আমরা শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি ওনাদের নিরাপত্তার জন্য। ওখান থেকে ডিবি অফিসে। শেষে জানলাম কি, 71 মঞ্চ থেকে যিনি এই সভাটি আহ্বান করেছেন, দেখেছেন, যার কথায় এই অতিথিরা আসছেন, যারা উপস্থিত ছিলেন সবাই, জেডাই খান পান্না হাইকোর্টের ইয়েতে বারান্দায় বসে উনি ফেসবুক লাইভ করছেন ওই সময়, কিন্তু সভা ডেকেছেন উনি 71 মঞ্চ থেকে। উনি তো নেই, উনি ফেসবুক লাইভ করতেছেন, কোনো কাজেও না, ফেসবুক লাইভে আছেন উনি।
গেল এটা। উনি এবার আজকের লাইভে বলেছেন উনি একটু বোকা বোকা মানুষ, কিন্তু উনি বিক্রি হওয়ার মতো না, উনি এইটা বলেছেন সেটা। রুমা, রুমা আপনি আবার আপনার কাছে একটু আসি। আপনি এই যে আজকে যে রায়টা হলো, সাজার রায়, এইটা কি প্রতিক্রিয়া করতে পারে আগামী দিনের আওয়ামী লীগের নেতা কর্মীরা? ওরা কিন্তু এই দুই যে বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসেবে জয় পুতুল, এদেরকে খুবই সম্মানের চোখে দেখে, ভালোবাসার চোখে দেখে। এটা কি তাদের নতুন একটা আগুনে কি ঘি জ্বালা হলো এখানে? আমার কাছে যেটা অবজারভেশন আমার, যে যত বেশি এই ধরনের নিপীড়নমূলক আচরণ করা হচ্ছে, তত বেশি সাধারণ জনগণের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বা এই যে এখন নতুন করে আবার মঞ্চে আবির্ভূত করানো হলো সজীব ওয়াজেদ জয়, সালমা ওয়াজেদ পুতুল আপা, এদের প্রতি আরো ভালোবাসা আরো বাড়ছে দিনকে দিন। আপনি 5ই আগস্টের পরে ধরেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যে সিনারিও ছিল, দেশের মানুষের যে চিন্তাধারা ছিল, আপনি দেখেন, এটা আমি বললে হয়তো বলবেন যে আচ্ছা তুমি তো আওয়ামী লীগের তো তুমি বলতেই পারো। আপনারা ওনারাই নিরপেক্ষ ভাবে ওনারা একটা যাচাই করে দেখুন, ওনারা নিজেরা জানে বলেই আমরা এখন শুনছি যে বিভিন্ন জায়গায় তারা কে কোথায় সেফ এক্সিট নিবে, কে কোন দেশে পালাবে সেই চিন্তা ভাবনা করছে। বা এই যে এত তড়িঘড়ি করে এত চুরি, মাননীয় প্রধানমন্ত্রী তার একজন স্টাফের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, উনি নিজে বলেছিলেন 400 কোটি টাকা, তাই না? 400 কোটির কথা বলেছিলেন 16 বছরে, এবং সেটা কিন্তু কোনো সংবাদপত্র বলেনি প্রথমে, ওনার কাছ থেকে শুনেই কিন্তু বিভিন্ন পত্রিকায় উনি সেটা তুলে ধরেছিলেন। উনি ওনার দলীয় নেতাকর্মীরা কোনো অন্যায় অপরাধ করলে সেটা কিন্তু উনি লুকিয়ে রাখেননি, উনি সেটা নিজেই শুধুমাত্র শাস্তি দিতেন তাই নয়, তাকে চাকরিচ্যুত করতেন তাই নয়, তাকে সামাজিক ভাবেও মানে মানুষকে জানাতেন যে হ্যাঁ উনি এই চুরিটা করেছে বা ওই অন্যায় কাজটা করেছে। অথচ আমরা দেখছি যে এত তড়িঘড়ি করে এক একজন 300 কোটি 400 কোটি টাকার মালিক হচ্ছে, এপিএস টেপিএস সব, এবং এটা নিয়ে কিন্তু কোনো বিচার হচ্ছে না, এটা নিয়ে তারা কোনো কথা বলছে না, কিচ্ছু না। হ্যাঁ, কারণটা হচ্ছে কি, একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, সিনিয়র মোস্ট পর্যন্ত এই চাঁদাবাজির ভাগটা পাচ্ছে। আমরা যে গুলশানে চাঁদাবাজিটা দেখলাম, এবং পরবর্তীতে এই আসিফই তো যে হাঁসের মাংস খেয়ে বেড়ায়, আসিফ না রাতের বেলা হাঁসের মাংস খেতে, তো তার সাথে কিন্তু সম্পৃক্ত, এটা নিয়ে কিন্তু কোনো যাচাই করা বা ঠিক আছে চেঞ্জ করে দেয়া বা তাকে অব্যাহতি দেওয়া এরকম কোনো কিছু আমরা দেখি নাই। কারণটা হচ্ছে নগদ জাপা হাত পেতে নাও, যত দ্রুত সম্ভব যত বেশি টাকা চুরি করব, কারণ তারা জানে যে তারা আসলে পালাবে। আর এগুলোতে দেশের মানুষ 75 সালের পরে যদিও আমাদের জন্ম হয় নাই, কিন্তু আমরা শুনেছি তো যে কি পরিমাণ অপপ্রচার চালানো হয়েছিল আমাদের জাতির পিতা এবং তার পরিবারের বিরুদ্ধে। হ্যাঁ, আমাদের তো ব্যাংক ডাকাতও বানানো হয়েছিল শেখ কামালকে, তাই না? সেগুলো কোনো কিছু মানুষ জানে যে কি পরিমাণ মিথ্যাচার করা হয়েছে, এবং এখনো যা করা হচ্ছে। আপনি শুধুমাত্র এই গয়নার লকারটাই দেখেন না, তুমি ভাই পেয়েছো 2 মাস আগে, তুমি একা একা চুরি করে সে গয়না খুললা কেন? সেখানে কেন কোনো প্রতিনিধি ছিল না? মানে এই গয়নাও তোমাকে চুরি করতে হবে? চিন্তা করে দেখেন যে গয়না চুরি করতে হবে। রুমা, ওই যে গয়নার আমরা ভিডিও গুলা যেগুলো করেছিল তারা, সেগুলো এখন আসছে, যে সাইজ দেখানো হলো লোকালের যে সাইজ এবং যে পরিমাণ গয়নার কথা বলা হলো, এটা এক্সপোজ হয়ে গেছে। যেমন যেটুকু দেখেছি সেটা অনেক কম, বলছে 832 ভরি না, কিন্তু 832 ভরি তো দেখছি না, আমরা দেখছি তো অনেক কম। গয়না গেল কোথায়? এবং ওগুলো তো মনে হচ্ছে না যে ওগুলো সেই ওনাদের সেই গয়না, কারণ কি সেইগুলো তো এলিফ্যান্ট রোডের যে খাসার ফেরি করে বিক্রি করে না, গ্রামে ফেরি করে গয়না বিক্রি করে ভাই অনেক আগে থেকেই, তো সেই স্ট্যান্ডার্ড লাগছে। এগুলো মনে হচ্ছে না যে অরিজিনাল, কোনোটাই অরিজিনাল গয়না না। জুম করে করে দেখছিলাম কিছু যেগুলো গোল্ডই না, কিছু আছে যেটা গোল্ড না। হ্যাঁ, এবং ছোট ছোট বাচ্চার আপনি জুম করতে গেছেন কারণ আপনার গিফটটা খুঁজছিলেন। সিরিয়াসলি, কিন্তু সত্যি আমি খুঁজছিলাম যেটা মধ্যে আমার কাছে কিনা। তার মানে আপনি প্রমাণ পেয়ে গেছেন আপনারটা যখন নাই, তার মানে এটা এই যে ভালোবাসা, এইটা তো আপনি সিম্বল, এটা টাকা দিয়ে, আমার স্কলারশিপের টাকা দিয়ে আমি প্রথমে আমার দাদিকে একটা শাড়ি কিনে দিলাম, তারপরে ওনাকে আমি একটা কানের দুল বানিয়ে দিলাম,
যেটা এবার আমার মাকে, আমি 3 জনকে গিফট দিয়েছি, আমার মাকে গিফট দিয়েছিলাম। আচ্ছা রুমা, আপনার কাছে আবার আসবো আমরা। আপনার কাছে গোপালগঞ্জের সর্বশেষ জানার চেষ্টা করবো। স্বাধীন বছর আপনার, এখন আমরা যেটা বুঝতে পারি, যেটা গণভবনটা যেটা লুট হলো, গণভবন লুটটা বিভিন্ন টেলিভিশন চ্যানেল লাইভ করার কারণে আমরা সবাই মিলে দেখলাম যেটা গণভবন থেকে নানা কিছু নিয়ে গেছে মানুষ। হাঁস নিয়ে গেছে, গাছ নিয়ে গেছে, নানা কিছু নিয়ে গেছে। কোন একটা দামি জিনিসপত্র কিন্তু দেখি নেই কিন্তু গণভবনে। হ্যাঁ, কোন একটা দামি জিনিসপত্র দেখি নেই গণভবনে। সেই যে গণভবন থেকে কিছু দামি জিনিসপত্র দেখানো গেল না, এর জন্য কি এই গয়না গল্প এটা এখানে? না, আমার মনে হয় না। দামি ওইগুলা তারা আগেই চুরি করে ফেলেছে, আর যারা এইগুলা দেখানোর জন্য এটা লাইভ করা হয়েছে ওইগুলা তারা ওখান থেকে আগেই চুরি করে ফেলেছে। এখন তো কিচ্ছু নাই। এই সুধী ইউনুস, দখলদার ইউনুস, এইটারে আবার সে বানিয়ে ফেলেছে, মিউজিয়াম বানিয়ে ফেলেছে। চুরিটা, সে তো চোর, সে আগেই চুরি করে ফেলেছে। আর এই গয়নাটাও যেটা রোমা বললেন, যে আসলে আমার কাছেও মনে হয়েছে এটা ফারুকি, তো ভিডিও টিডিও সব ফারুকিই করেছে। করাই বস্তিতে এইভাবে আগুন দেয়া, একইভাবে সবকিছু করা, এগুলা এলিফ্যান্ট রোড থেকে ওই যে ফেরি করে বিক্রি করে, এইগুলা কোনোটাই শোনা নাই। এগুলা এইখান ওইটা চুরি করে ফেলেছে। আর চোর তো এই শফিক যে আছে, শফিক, সে তো রাস্তা ইউনুসের পিছে পিছে থাকে, যেইখানে যা পায় সেইটা পকেটে। এইটা ভিতরের খবর আমি বলছি, চুরি করে। তার এই চুরি অভ্যাসটা ছোট থেকে। এইগুলা দামি কোন জিনিসই গণভবনের তারা ওই সময় চুরি করে ফেলেছে, এগুলা রেখে দিয়েছে। না সর্বশেষ যেটা বলেছেন গত 10 দিনের ইয়েতে বোঝা গেল আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ থাকলে যে কিছু করতো, আওয়ামী লীগ নাই। রুমা, এখন গোপালগঞ্জের সরকার অবস্থা আমাদের একটু বলেন তো। আপনি গোপালগঞ্জের নিয়ে সব খবরগুলো আপনার কাছে সবার আগে আসে। না, আসলে ওভারঅল বাংলাদেশের অন্যান্য জেলার যে অবস্থা, গোপালগঞ্জের অবস্থা তার সাথে খারাপ বই ভালো না। কারণ এই যে গোপালগঞ্জে একই রকম, যে মানুষজন বাড়িতে থাকতে পারছে না, গণহারে সবার নামে কেস, এবং আজকে কতদিন হয়ে গেছে আপনি দেখেন যে কেউ বাড়িতে টিকতে পারছে না। বিশেষ করে রাতে বাড়িতে ঘুমায় না। না 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 না, এটা একদম, এটা কিন্তু এখন একই অবস্থা। এবং করছে কি, যেহেতু নেতৃবৃন্দকে পাচ্ছে না হাতের কাছে, ওই যাকে ছোট ছোট বাচ্চা ছেলে যে হয়তো গেছে অনেকদিন, হয়তো মাকে দেখে না যাচ্ছে, তাকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আর মানে কিন্তু এতেও মানুষের সবচেয়ে জিনিসটা অদ্ভুত, যে একটু মনোবল ভাঙে নাই। আপনি দেখেন না যে কিভাবে সবাই মানে প্রকাশ্যে আসছে, কথা বলছে। এই যে গতকাল আমাদের 3 জনের গ্রেফতারের কথা শুনলাম যেখান থেকে, এবং যারা বাড়িতে গিয়েছিল, এবং তারা কিন্তু কোনো পোস্ট পজিশনও নাই, কিছুই নাই। সাধারণ মানুষও বাড়িতে থাকে না। আমি আসলে একটা কথা আর একটা আমি বলি এই খসরু ভাইয়ের সাথে অ্যাড করে, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার ওনার বাড়িতে গোপালগঞ্জ, তাদের যে মানে আমি অনেক আগের কথা বলছি, ধরেন 100 বছর 150 বছর আগে যেগুলো আমরা শুনেছি বা দেখেছি চোখে, ধরেন ভগ্নস্তূপ তো দেখা যায়, সেটা তো চোখে দেখতে পাচ্ছি। আর যেহেতু খুব সবাই সবার পারিবারিক খবর জানি, আমাদের জেলা তো খুব ছোট, তো ওনারা যথেষ্ট সচ্ছল পরিবারের, মানে পারিবারিক ভাবে অনেক অনেক আগের থেকেই বনেদি মুসলমান পরিবারের মেয়ে উনি। তো তাতে ওনাদের গোল্ড থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবং মানে এবং যে পরিমাণ বলা হচ্ছে 800 কেন, আমি বললাম না যে 1600 ভরি হলেও তো আমি অবাক হতাম না। তো সেই জায়গায় এখন যে গয়নাটা দেখানো হচ্ছে, যে আমি যেটা বলছি যে এটা আসলে চুরি করে, এবং চুরি করে ফলস কিছু গয়না ঢুকিয়ে দিলে আমি অবাক হব না একটু। আর এই গোপালগঞ্জ, এই যে গয়না তো গোপালগঞ্জের গয়না, নানির গয়না, দাদির গয়না, সবই গোপালগঞ্জের গয়না। এই তখন তো আর আমারও কিন্তু গোপালগঞ্জে অংশীদারিত্ব আছে রুয়া, কারণ আমার শ্বশুরের দেশ, শ্বশুর বাড়ি কিন্তু গোপালগঞ্জ। আচ্ছা, আপনি হয়তো আমার শ্বশুরকে চিনবেন, কাজলাতে বাড়ি, উনি রাজশাহী ইউনিভার্সিটির হিস্ট্রির প্রফেসর ছিলেন, প্রফেসর ফারুকুজ্জামান, হয়তো চিনতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, আমরা কথা বলবো এটা নিয়ে। তো যে অবস্থা বাড়ি ভাই, একা তো জনপ্রিয়তা কমার বদলে দিন দিন আরো বাড়ছে। কারণ আপনি যত বেশি
অত্যাচার করবেন এবং অন্যায় করবেন একজনের বিরুদ্ধে, এটা আমাদের কিন্তু মানুষ হিসেবে ধর্ম, যে দেখবেন যে একজন অন্যায় করছে না, তার প্রতি যখন মানুষ জুলুম করছে তখন তার প্রতি আরো মমত্ববোধ মানুষের বেড়ে যায় এবং তাকে রক্ষা করা সাধারণ মানুষের দায়িত্বের মধ্যে চলে আসে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে রক্ষা করা, তাদের সমস্ত কিছু, তাদের যদি আপনি বলেন সম্মান রক্ষা করা, তাদের মানে এই যে তাদের যে বাংলাদেশের যে বিচরণ করার ক্ষমতা, সেই অধিকারকে রক্ষা করা, এগুলো আমাদের সাধারণ মানুষের, প্রতিটা মানুষের দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব হয়ে গিয়েছে। যেই পরিবারের কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, যেই পরিবারের কারণে আমরা সারা বাংলাদেশে আমরা একটা সবুজ পাসপোর্ট পেয়েছি, যেই পরিবারের কারণে আমাদের লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে পথ করে উঠছে, সেই পরিবারের আজকে এরকম পরিস্থিতি, ওনাদের যা ইচ্ছে তাই করবে সেই ৭১-এর প্রতিশোধ নেবার জন্য, আর আমরা চুপ করে বসে থাকবো, এবং মানে এটা হতে পারে না, এটা অসম্ভব। সাধারণ মানুষ যাচ্ছে, সাধারণ মানুষ এটা এখন আর বঙ্গবন্ধুর পরিবার হিসাবে দেখছে না, বাংলাদেশ হিসাবে দেখছে। সম্মিলিত ভাবে হয় কি, আমরা এখনো কিন্তু স্ক্যাটার্ড, মানে ইন্ডিভিজুয়ালি করছি, এক একজন কথা বলছে, একজন কথা বলছি, এখন থেকে প্রতিবাদ করছে, ওইভাবে না। এই মানুষগুলোকে আসলে এক হয়ে যেতে হবে। এইটা যদি হয় তখন দেখবেন যে এটা হতেই হবে, এটা হবে। হ্যাঁ, হচ্ছে। আমি রুমা একটু শেয়ার করি। আমি 87-এর 21শে ফেব্রুয়ারি ওই বাড়িতে আমি প্রথম যাই। আমি তখন বাইরে বাংলাদেশ ঘুরছিলাম। আমি যখন টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জের দিকে যাই, রাস্তাঘাট গুলো খুব ভাঙা ছিল। আমার তখন একটাই প্রশ্ন উঠেছিল মনের ভেতর থেকে, যে লোকটার কারণে বাংলাদেশের জন্ম, অনেক মানুষের জীবনের রাস্তা হয়ে গেছে, তার বাড়িতে যাওয়ার কোনো ভালো রাস্তা নেই। সেদিন আমার মনে হচ্ছিল সেই বাড়িতে সেদিন বৈকুণ্ঠ নামে একজন কেয়ারটেকার থাকতেন, একজন টুরিস্ট পেয়ে ওই রাতে তার সাথে ছিলাম। উনি আমাকে ডিম ভাজা করে খাইয়েছিলেন রাতের বেলা, তার কাছেই কিন্তু গল্পগুলা শুনেছিলাম। সেই বাড়ি, সেই মানুষ, সেই বাংলাদেশ। আজকে ওই আমি মানে টেলিভিশন অনুষ্ঠানে দেখি এনসিপির নেতারা বলে ৩২ নম্বর নেই কোনো বাংলাদেশের ঐতিহ্য বা কোনো সিম্বল না, এমন একটা কথাও বলে। তাহলে বোঝেন যে ও আসলে কিসের বীজ, ও কোথা থেকে এসেছে। এই কথা যে বলতে পারে, আপনি শুধুমাত্র কি বলবেন যে সে মানে জ্ঞানহীন, শুধুমাত্র জ্ঞানহীন? নো, এতটা জ্ঞানহীন তো হতে পারে না। একটা 9 বছর 10 বছরের বাচ্চাও জানে 32 নম্বর কি। ও জানে না, ও জানে না, ও জানে। জানাতে চায় না। 32 নম্বরের ছোট্ট একটা আমার পার্সোনাল একটা আমি গল্প বলতে চাই। আমার মেয়ের বয়স ছিল তখন 2.5 বছর। প্রার্থনা, আমার 2 মেয়ে এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে এই বছর থেকে। তাকে আমি ছবিটা, স্টিল ছবি আছে 32 নম্বরের, 15ই অগাস্ট ছিল। আমি ওকে বঙ্গবন্ধুর বাড়িতে 32 নম্বর নিয়ে দেখাতে যাই। তখন আমার বউয়ের ছিল, কোথায় যাচ্ছ? বললাম 32 নম্বরে। যে ওকে নিয়ে যাচ্ছ কেন? আমি বললাম না, ওকে এখন থেকেই, ছোট থেকেই 32 নম্বরের সাথে আমি সম্পৃক্ত করতে চাই, দেখাতে চাই। আমি ওকে, আমার তখন সেই ছিল, এখন আমার 2 মেয়ে। তোরে আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যে কেয়ারটেকার ছিলেন আর আমাকে চিনছেন ওরা দেখেই, তো প্রত্যেকটা রুমে গেছি, প্রত্যেকটা ইয়েতে গেছি, বঙ্গবন্ধুর রুমে, তারপরে একটা ইয়ের মধ্যে, ওই যে শোকেসের মধ্যে যেই রুমে রাসেলের পুতুল ছিল, আমি শর্ট করে বলি, সব রুম বাদ দিয়ে ওই রুমে যাওয়ার পরে আমার মেয়েটা এমন ভাবে কান্নাকাটি শুরু করলো যে বাবা আমাকে এই পুতুল দাও। আমি কোনোভাবে তাকে বুঝাতে পারি না, টাকা দিচ্ছি, চকলেট ছিল হাতে দিচ্ছি, যে বাবা এক্ষুনি গিয়ে পুতুল কিনবো, এই করবো। শেখ জামালের রুমে শেখ রাসেলের ওই যে গ্লাসের ভেতরে রাসেলের পুতুল, খেলনা আরো কি যেন ছিল, সেই পুতুলটা আনার জন্য ওখানে যারা ছিলেন কর্মচারী, কেয়ারটেকার থেকে শুরু করে ওকে কোলে নিয়ে অনেক কিছু করে আদর টাদর দিয়েও কেউ বুঝাতে পারলেন না। শেষ পর্যন্ত আমি এক ধরনের মানে ওনাদের সাহায্য নিয়ে জোর করে আমি আমার মেয়েকে নিয়ে বের হয়ে তখন আসলাম ন্যাম ভবনে। তখন সৈয়দ আশরাফ ভাই বিমান প্রতিমন্ত্রী,
ওই নেম্বুবনে আছেন, ওখানে আসলাম। এখানে এসেও আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কোনোভাবে আমি থামাতে পারি নাই। এই কান্না করছে এই অবস্থায় আমি তারে আমার বাসায় নিয়ে আসলাম। আমার বউ আমার উপর রেগে যে আমি না করছি, ওকে এইভাবে নিয়ে যেও না। বললাম না, এখানে তো অপ্রীতিকর কোনো কিছু হয় নাই, কোনো কিছু না। সেই পুতুলটা দেখে সে এমন পাগল হয়েছে, তারে কিনে দিলেও নেবে না, কোনো কিছু নেবে না, এইটা জীবনে সে করে না, শান্ত টাইপের মেয়ে। কিন্তু এই পুতুল তা নয়, এইটা আমার লাগবে। আমি শেষ করে দিচ্ছি, এইটা লাগে। এই মেয়েটা বড় হয়ে গেছে, 32 নম্বর যখন পুরানো, আমি 32 নম্বরের ভিডিও ফুটে ছবি দেখালাম, আর ওই ছবিটা বের করে আমার সাথে দিয়ে দেখালাম যে বাবা আমারে শুধু বললো, মন খারাপ করে নাই, চুপ হয়ে বললো, বাবা দেখছো কেন বলছিলাম ওই পুতুলটা আমাকে দিতে, যদি আজ ওই দিন ওই পুতুলটা আমাকে দিতা, এটলিস্ট আমার কাছে এই পুতুলটা থাকতো, আজকে তো এই পুতুলটা নাই। আমি ইউকেতে যে শেক্সপিয়রের গান দেখতে গিয়েছিলাম। বিশপ স্ট্র্যাটফোর্ড, হ্যাঁ, স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। হ্যাঁ, তো পুরো মানে উনি যেখানে প্রথম দাঁড়িয়েছিলেন, ওনার ওয়াইফকে ফার্স্ট যেখানে দেখেন, ফার্স্ট যেখানে ডেট করেন, উনি লাস্ট লাইফ কোথায় ছিলেন, ওনার যে ঘরে জন্ম হয়েছিল সে দোলনা, এবং ওই ফ্লোরটা এখনো আছে, মানে ফ্লোরটা হচ্ছে সেই ওনার জন্মের সময় যে ফ্লোরটা ছিল, বাকিগুলো তো তৈরি করা হয়েছে পরবর্তীতে। এবং ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন, তার একটা ভাস্কর্য আছে, রবি ঠাকুরের, আর কারো নাই, কিন্তু রবীন্দ্রনাথেরই শুধু আছে। এবং ওনার সেই মানে ওরকম করে রাখার চেষ্টা করা হয়েছে। এরপর আমি যখন মুম্বাই গিয়েছি, আমি মুম্বাইয়ের মহাত্মা গান্ধীর বাড়িতে গিয়েছি। তো মহাত্মা গান্ধীর বাড়িতেও উনি যে কাজগুলো করতেন সেগুলো ছোট ছোট করে এই ঘরের মতো করে করে উনি যে বসে আছেন, ওনার যে তাঁত, উনি তো তাঁতের পড়তেন, সমস্ত কিছু এভাবে রাখা হয়েছে। সো এই যে তার তুলনায় আমি চিন্তা করছি যে ওনারা মহাত্মা গান্ধীটা বলেন, আপনি শেক্সপিয়রটা বলেন, এই যে আর বঙ্গবন্ধুর 32 নম্বর তো শুধু আসলে বাড়ি না, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার সূতিকাগার। তো এইটাকে রাখা বা এটাকে সংরক্ষণ করার যে প্রয়োজনীয়তা, এইটা যদি বুঝতো এই মূর্খ এবং পাকি বীজেরা, তাহলে তারা জঙ্গি হামলা, তারা জঙ্গি হয় না। জঙ্গি কোন মানুষটা হয়? মানুষের ভিতর মিনিমাম মনুষ্যত্ব বোধ থাকলে সে কি জঙ্গি হয়? সে কি মানুষ হত্যা করে? জুলাই আগস্টে যেভাবে ছাত্র জনতা হত্যা করে জননেত্রী শেখ হাসিনার উপর দায় চাপিয়ে এরা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে দেশটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য, সেই ষড়যন্ত্রের পার্ট হয়ে এইটুকুন বোধ থাকলে তো এটুকুন হবার কথা না। কাজে সে 32 নিয়ে কথা বলবে, এটা খুব স্বাভাবিক। আমি একটু অবাক হইনি।